হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম টু ম্যাথটিভ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 16-র পার্ট 1 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 16-র 1-এর দাগ থেকে শুরু করে 3-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 16-র প্রথম প্রশ্নটা কি বলছে, আমাদের পাড়ার 55টি পরিবারের সদস্য সংখ্যার একটি স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম। তো এখানে দেখো বইয়ের মধ্যে একটা লেখচিত্র দেওয়া আছে। এই লেখচিত্রটাকে দেখে আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর করতে হবে। লেখচিত্রটা কিরকম আছে, এখানে পরিবারের সংখ্যা দেওয়া আছে একদিকে এবং অপরদিকে সদস্য সংখ্যা দেওয়া আছে। পরিবারের সংখ্যায় 5, 10, 15, 20, 25 এইভাবে স্কেল করা আছে এবং সদস্য সংখ্যায় 2 জন, 3 জন, 4 জন, 5 জন এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে লেখচিত্রটা দেওয়া আছে আমাদের, এই লেখচিত্রটা দেখে কিছু প্রশ্নের উত্তর আমরা এবার করব। আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবারের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে এখানে টোটাল 55টা পরিবার আছে। এবার আমাদের এখানে দেখতে হবে যে 4 জন সদস্য সংখ্যাযুক্ত পরিবারের সংখ্যা কতগুলো আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 জন কোথায় লেখা আছে, এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে 4 জন পরিবারের এখানে পরিবারগুলো দেওয়া আছে। তাহলে এরকম পরিবার টোটাল কতগুলো আছে আমাদেরকে দেখতে হবে, স্কেলটা কত দূর এসছে। এখানে দেখবে এই যে পরিবারের গ্রাফটার যে টপ পোর্শন, এটা 15-র সঙ্গে মিলে যাচ্ছে। অর্থাৎ 4 জন সদস্যযুক্ত পরিবার আছে, এমন পরিবারের সংখ্যা হচ্ছে 15টি। ঠিক আছে, তাহলে 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবারের সংখ্যা কত? 15টি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার প্রশ্নটার উত্তর। এরপর বিয়ের দাগের প্রশ্নটা কি বলছে, এই 55টি পরিবারের মধ্যে সব থেকে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত? এইরকম পরিবারের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে সদস্য সংখ্যা কোন পরিবারের সব থেকে বেশি সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে প্রথম পরিবারের সদস্য সংখ্যা কতজন? 2 জন। দ্বিতীয় পরিবারের সদস্য সংখ্যা কতজন? 3 জন। চতুর্থ পরিবারের সদস্য সংখ্যা কতজন? 4 জন। এবং পঞ্চম পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। অর্থাৎ পঞ্চম যে পরিবারটা আছে সেই পরিবারের সদস্য সংখ্যা 5 জন। আমাদের এখানে বলছে ম্যাক্সিমাম সদস্য সংখ্যা কোনটা সেই পরিবার। তাহলে এখানে 5 জন আছে, তাহলে এটাই ম্যাক্সিমাম। তাহলে এরকম পরিবার কতগুলো আছে, তাহলে এই গ্রাফটার টপটা দেখো 5-এর সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ 5 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা হচ্ছে 5টি। তাহলে এই 55টি পরিবারের মধ্যে সব থেকে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত? এখানে প্রথমে হবে 5 জন। 5 জন সব থেকে বেশি। এবং এইরকম 5 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা টোটাল কতগুলো, সেটাও জন, কারণ দেখো এখানে 5-এর সঙ্গে এই গ্রাফটা মিলে যাচ্ছে। অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যাও 5টি। অর্থাৎ এইরকম পরিবারের সংখ্যাও 5টি। এরপর সি এর দাগের প্রশ্নটা কি বলছে, স্তম্ভচিত্র থেকে দেখছি ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 5 এবং ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 3। ঠিক আছে, তাহলে আমরা আগের প্রশ্নটাতে দেখলাম যে স্তম্ভচিত্রতে দেখছি ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 5, তাহলে কতগুলো পরিবার আছে যার সদস্য সংখ্যা 5 জন? এখানে দেখো আমরা বের করেছি সেটা 5টি। তাহলে 5টি পরিবারের সদস্য সংখ্যা 5 জন এবং ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 3 জন। তাহলে 3 জন কোথায় আছে, এখানে আছে। এবং এখানে টোটাল পরিবার কতগুলো আছে, এখানে দেখো এই গ্রাফটা 20-র সাথে মিলে যাচ্ছে, এই গ্রাফের টপটা। অর্থাৎ 20টি 20টি পরিবারের সদস্য সংখ্যা হবে 3 জন করে। এরপর 2-এর দাগের প্রশ্নটা কি বলছে, নিচের পর্বত শৃঙ্গের উচ্চতাগুলি দেখি এবং ছক কাগজে 1 একক সমান 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করি। তাহলে কিছু পর্বত শৃঙ্গ দেওয়া আছে, যেমন গডউইন অস্টিন, কৈলাস, নন্দাদেবী, অন্নপূর্ণা, এবং তাদের উচ্চতা দেওয়া আছে মিটারে। যেমন গডউইন অস্টিনের উচ্চতা 8610 মিটার, কৈলাস পর্বতের উচ্চতা 6710 মিটার, নন্দাদেবী পর্বতের উচ্চতা 7825 মিটার এবং অন্নপূর্ণা পর্বতের উচ্চতা 8090 মিটার। তাহলে এই ডেটাগুলো দেখে আমাদেরকে একটা বার গ্রাফ তৈরি করতে হবে। এবার দেখো এখানে গ্রাফটা তৈরি করার জন্য আমরা এখানে ছক কাগজের সাহায্যে স্কেল তৈরি করেছি। যেমন দেখো 0 1000 মিটার, 2000 মিটার, 3000 মিটার, 4000 মিটার, 5000 মিটার, আপ টু 10,000 মিটার। এবং এদিকে পর্বত শৃঙ্গগুলির নাম, যেমন গডউইন অস্টিন, কৈলাস, নন্দাদেবী, অন্নপূর্ণা। ঠিক আছে, তাহলে আমাদের সব থেকে প্রথম পর্বত শৃঙ্গ কোনটি? গডউইন অস্টিন, এবং তার উচ্চতা কত? 8610 মিটার। ঠিক আছে, আমাদের দেখো এখানে প্রথমে গডউইন অস্টিন লেখা আছে। তাহলে গডউইন অস্টিনের উচ্চতা হচ্ছে 8610 মিটার। এটা আমরা এই গ্রাফ পেপারে কি করে লিখবো? 8610 মানে হচ্ছে 8000 আর 9000-এর মাঝামাঝি। ঠিক আছে, 8500 থেকেও একটু উপরে। যদি ধরো এটা 8500 হয়, তার থেকেও এক ঘাট ওপরে হবে। তাহলে ধরো এইরকম জায়গায় হবে
গডউইন অস্টিনের উচ্চতা। ঠিক আছে, তাহলে গডউইন অস্টিনের উচ্চতা হবে এইরকম। তাহলে এটা যদি আমরা বার গ্রাফ হিসেবে দেখাই তাহলে আমরা এইভাবে পাবো এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গডউইন অস্টিনের বার গ্রাফ। আশা করি বোঝা গেল। এরপর আমাদের নেক্সট পর্বত কি আছে দেখো, কৈলাস। কৈলাসের উচ্চতা কত? 6,710 মিটার। তাহলে 6,710 মিটার মানে 6,000 আর 7,000-এর মাঝখানে 6,500 এইখানে, তাহলে তার থেকে একটু উপরে, তাহলে 6,710 মানে এইরকম হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কৈলাস পর্বতের বার গ্রাফ। এখানে আমরা এইভাবে স্কেলের সাহায্যে বারটা এঁকে নেব। ঠিক আছে, এরপর নেক্সট পর্বত কি আছে, নন্দা দেবী পর্বত। নন্দা দেবী পর্বতের উচ্চতা কত? 7,825 মিটার। তাহলে 7,825 মিটার মানে কি 7,000 আর 8,000-এর মাঝামাঝি থাকবে। 7,800 মানে এরকম জায়গায় থাকবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নন্দা দেবীর বারগ্রাফের টপ পেয়ে গেছি। এবার আমরা বারগ্রাফটা এঁকে নেবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের নন্দা দেবীর বারগ্রাফ। এরপর নেক্সট কি আছে দেখো, অন্নপূর্ণা। অন্নপূর্ণা পর্বতের হাইট কত? 8,090 মিটার। 8,090 মিটার মানে কি 8,100-র আশেপাশে থাকবে। তার মানে 8,000-এর থেকে একটু উপরে থাকবে। ঠিক আছে, তো 8,000-এর থেকে একটু উপরে, অর্থাৎ এইরকম জায়গা করে। ঠিক আছে, তো এখানে দেখো অন্নপূর্ণার বারগ্রাফের টপটা পেয়ে গেছি আমরা। এবার জাস্ট জয়েন করে দিতে হবে। ঠিক আছে, এরপর 3-এর দাগের প্রশ্নটা কি বলছে, আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী এবং অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি। ঠিক আছে, যেমন দেখো এখানে খেলা আছে, সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী। ক্রিকেট খেলতে পছন্দ করছে সপ্তম শ্রেণীর 12 জন ছাত্রছাত্রী এবং অষ্টম শ্রেণীর 14 জন ছাত্রছাত্রী। ফুটবল খেলতে পছন্দ করে সপ্তম শ্রেণীর 14 জন ছাত্রছাত্রী, অষ্টম শ্রেণীর 16 জন ছাত্রছাত্রী। এইভাবে দেওয়া আছে সাঁতার, হকি এবং খোখোর ক্ষেত্র। তো এই ডেটাটা কাজে লাগিয়ে আমাদেরকে একটা বারগ্রাফ তৈরি করতে হবে বা স্তম্ভচিত্র তৈরি করতে হবে এবং সেটা দেখাতে হবে। 3-এর দাগের প্রশ্নটা সলভ করার জন্য আমরা দেখো এখানে দুটো অ্যাক্সিস এঁকে নিয়েছি, যার মধ্যে একটি অ্যাক্সিস ছাত্রছাত্রীর সংখ্যা রিপ্রেজেন্ট করছে এবং অপর অ্যাক্সিসটি খেলাধুলার নাম রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, যেমন দেখো এখানে আমাদের প্রথমে কি বলছে, যে সপ্তম শ্রেণীর 12 জন ক্রিকেট পছন্দ করে এবং অষ্টম শ্রেণীর 14 জন ক্রিকেট পছন্দ করে। তাহলে আমাদের প্রথমে আছে ক্রিকেট, তাহলে সপ্তম শ্রেণীর 12 জন ক্রিকেট পছন্দ করে। ঠিক আছে, তাহলে 12 হচ্ছে এই লাইনটা। তাহলে 12 জন যদি এখানে ক্রিকেট পছন্দ করছে, এটা হবে সপ্তম শ্রেণীর টপ। এবং অষ্টম শ্রেণীর 14 জন ক্রিকেট পছন্দ করে, তাই 14 হচ্ছে এটা। ঠিক আছে, এবার আমরা কি করব, জাস্ট ম্যাচ করে দেব। এখানে বার দুটো টেনে দেবো। সুতরাং এই গ্রাফ দুটোর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করছি যে সপ্তম শ্রেণীর 12 জন ক্রিকেট পছন্দ করে এবং অষ্টম শ্রেণীর 14 জন ক্রিকেট পছন্দ করে। তো সপ্তম শ্রেণীটাকে আমরা এইভাবে সেট করছি। ঠিক আছে, এবং অষ্টম শ্রেণীটাকে আমরা এইভাবে সেট করছি। ঠিক আছে, তাহলে সপ্তম শ্রেণী হলো, অষ্টম শ্রেণী হলো। এরপর আবার কি বলছে দেখো, ফুটবল। তাহলে সপ্তম শ্রেণীর 14 জন ফুটবল পছন্দ করে এবং অষ্টম শ্রেণীর 16 জন ফুটবল পছন্দ করে। তাহলে 14 জন হচ্ছে সপ্তম শ্রেণীর, এদিকে 14 জন ফুটবল পছন্দ করছে, আর এখানে 16 জন অষ্টম শ্রেণীর পছন্দ করছে। ঠিক আছে, সুতরাং এই স্তম্ভচিত্রটা হলো যে সপ্তম শ্রেণীর 14 জন ফুটবল পছন্দ করে এবং অষ্টম শ্রেণীর 16 জন ফুটবল পছন্দ করে।
এরপরের ডেটাটা কি বলছে যে সপ্তম শ্রেণীর 8 জন সাঁতার পছন্দ করে এবং অষ্টম শ্রেণীর 10 জন সাঁতার পছন্দ করে। ঠিক আছে, তাহলে সপ্তম শ্রেণীর 7 জন যদি সাঁতার পছন্দ করে, তাহলে এটা হচ্ছে সপ্তম শ্রেণী, এবং অষ্টম শ্রেণীর 10 জন যদি সাঁতার পছন্দ করে, এটা হচ্ছে অষ্টম শ্রেণী। তাহলে এটা আবার এইভাবে জেনে দেবো। ঠিক আছে, এইভাবে এটা সপ্তম শ্রেণী এবং এটা অষ্টম শ্রেণী। ঠিক আছে, তোমরা শেডিংটা একটু ভালো করে দেবে, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা করতে হবে। এরপর কি বলছে, সপ্তম শ্রেণীর 11 জন হকি পছন্দ করে এবং অষ্টম শ্রেণীর 12 জন হকি পছন্দ করে। ঠিক আছে, তাহলে এই 11-র বেলায় তোমরা দেখতে পাবে যে স্কেলের মধ্যে কোথাও 11 লেখা নেই। তাহলে 11টা কোথায় থাকবে? নিশ্চয়ই 10 আর 12-র মাঝখানে থাকবে, কারণ দুই ঘর করে নেওয়া হয়েছে। তাহলে 10-এর আর 12-র মাঝখানে 11 হবে। তাহলে 11-র গ্রাফটা হবে এইরকম। 11 জন ক্লাস 7-এর হকি পছন্দ করে এবং 12 জন ক্লাস 8-এর হকি পছন্দ করে। তাহলে 12টা ঠিক এইখানে হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার কি করবো, জাস্ট টেনে দেবো এইখানে। এটা হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য এবং এটা হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য। এরপর নেক্সট কি বলছে দেখো, সপ্তম শ্রেণীর 10 জন খোখো পছন্দ করে এবং অষ্টম শ্রেণীর 8 জন খোখো পছন্দ করে। ঠিক আছে, তাহলে সপ্তম শ্রেণীর 10 জন যদি খোখো খেলা পছন্দ করে, তাহলে 10-এর কানাটা এখানে থাকবে। তোমরা এটা স্কেলের সাহায্যে করবে, আমি জাস্ট হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আগের প্রশ্নের গ্রাফগুলো যদি তোমরা দেখো, তাহলে দেখতে পাবে আমি স্কেলের সাহায্যে করেছি। তোমরাও ঠিক স্কেলের সাহায্যে করবে। যেমন ধরো 10 থেকে ডট 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 করে এইভাবে এই এক্সটেন্ড করে নেবে, দিয়ে তোমরা জাস্ট এই টপগুলো মিলিয়ে নেবে, খুব ইজি। সপ্তম শ্রেণীর 10 জন খোখো পছন্দ করে, এটা হলো। আর অষ্টম শ্রেণীর 8 জন খোখো পছন্দ করে, তাহলে 8 জন এইখানে হবে। ঠিক আছে, এটা সপ্তম শ্রেণী, এটা অষ্টম শ্রেণী। ঠিক আছে, আরেকটা জিনিস তোমরা লিখে রাখতে পারো, এখানে তোমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হয়ে গেছে, তো তোমরা এখানে একটা বক্স আঁকবে এইভাবে। ঠিক আছে, বক্সে এইভাবে শেড করবে, এদিকে তীর দিয়ে লিখবে সপ্তম শ্রেণী, এবং আরেকটা বক্স আঁকবে, দিয়ে এইভাবে শেড করবে উল্টো দিকে, দিয়ে এদিকে লিখবে তীর দিয়ে অষ্টম শ্রেণী। কারণ আমাদেরকে বলতে হবে বা দেখাতে হবে যে কোন গ্রাফটা কোন ক্লাসকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, আমরা এই শেড দিয়ে দেখিয়ে দিচ্ছি যে গ্রাফটা যখন এই দিকে এইভাবে শেড করা থাকবে, তার মানে সেটা সপ্তম শ্রেণীর গ্রাফ হবে, এবং গ্রাফটা যখন এই দিকে অপোজিট দিকে শেড করা থাকবে, তখন সেটা অষ্টম শ্রেণীর গ্রাফ হবে। ঠিক আছে, এটা না দেখালে কিন্তু কোশ্চেনটা ঠিক প্রপারলি হবে না। তার কারণ আমাদেরকে তো দেখাতে হবে যে কোন স্তম্ভটা কোন ক্লাসকে রিপ্রেজেন্ট করছে।